গুড মর্নিং। দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের স্নেহের ছাত্ররা, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের দেখতে দেখতে কিন্তু ক্লাস শেষ হয়ে যাচ্ছে প্রায়, এবং সামনে তোমাদের পরীক্ষা আছে। পরীক্ষা বলতে সেখানে অবজেক্টিভের পরীক্ষা হবে এবং গুগল ফর্মে হবে। 50টা অবজেক্টিভ দেওয়া থাকবে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে পুরো সিলেবাসের উপর। সেটা তোমাদের পরীক্ষা দিতে হবে এবং পুরো চ্যাপ্টারগুলো, যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো খুব ভালো করে সেটা পড়বে। আচ্ছা, তাহলে আজকে পুরো সিলেবাসের উপর আর কি। আচ্ছা, এখন আজকে যাদের তোমাদের শেয়ার ইস্যু থেকে আমি আরেকটা অঙ্ক দেখাবো। সেই অঙ্কটা দেখো, সেটা কি একটু অঙ্কটা পড়ো। যে অ্যাপোলো ইস্পাত লিমিটেড চট্টগ্রাম স্টক নিবন্ধিত হয়েও বিএসইসি অনুমতি নিয়ে প্রতি 10 টাকা মূল্যের 20,000 শেয়ারে নিয়ে গঠিত। কোম্পানি উহা হতে 15,000 শেয়ার প্রতি শেয়ার 100% অধিহারে জনসাধারণের নিকট বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে। কোম্পানির নিকট ইস্যুকৃত শেয়ার অপেক্ষা 3 গুণ আবেদনপত্র পড়ে। লটারির মাধ্যমে 15,000 শেয়ার বিলি করা হয়। অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হয়। কোম্পানি স্মারকলিপি অনুযায়ী প্রতি শেয়ারে 1 লট হিসাবে বিবেচিত হয়। মোট আবেদনকৃত শেয়ারের সংখ্যা ও ইস্যুকৃত শেয়ারের লটের সংখ্যা নির্ণয় করো। খ, উদ্দীপকের আলোকে জাবেদা ও ব্যাংক হিসাব প্রস্তুত করো। গ, উদ্দীপকের আলোকে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আচ্ছা, তাহলে এখানে কি দেখো দাঁড়িয়ে যাচ্ছে, মোট আবেদনকৃত শেয়ারের সংখ্যা ও ইস্যুকৃত শেয়ারের লটের সংখ্যা। মোট আবেদনকৃত শেয়ারের সংখ্যা হচ্ছে 15,000 ইন্টু 3 গুণ পড়েছে 45,000 শেয়ার, এটা হয়ে গেল। আর ইস্যুকৃত শেয়ার তোমার, ইস্যুকৃত শেয়ারের লট সংখ্যা 15,000, একে 50 দিয়ে ভাগ দাও। হ্যাঁ, তাহলে কত হয়? 300 লট। 300 কত লট? 300। আচ্ছা, এটা কিন্তু ক হয়ে গেল। ওই মোট আবেদনকৃত শেয়ারের সংখ্যা এবং ইস্যুকৃত শেয়ারের লট সংখ্যা। আচ্ছা, তারপর দেখো জাবেদা যেটা করতে বলেছে, তোমার 10 টাকা ও 100%, মানে 10 টাকা মূল্য ছিল, 100% অধিহারে মানে 10 টাকা, মানে 20 টাকা মোট হবে। তাহলে কি হবে? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আচ্ছা, প্রতি শেয়ার 10 টাকা অধিহার সহ 20 টাকা করে 45,000 শেয়ারের আবেদনের পত্র পাওয়া গেল। তার মানে কত দাঁড়াচ্ছে? 10 ইন্টু 45,000 কত হয়? 9 লাখ টাকা। 10 ইন্টু 20 টাকা করে, আর 20 টাকা ইন্টু 20 টাকা করে 45,000 শেয়ার অধিহার সহ কত হয়? 9 লাখ টাকা। আচ্ছা, এখন তারপর শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর এবং অধিহার পাওয়া গেল, অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো। তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট 9 লাখ টাকা, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, শেয়ার আবেদন হিসাব 9 লাখ টাকা, তারপর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, তারপর 1,50,000 টাকা, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট 1,50,000 এবং ব্যাংক হিসাব 6 লাখ। আচ্ছা, শেয়ার অধিহার কত ছিল? 10 টাকা করে 15,000 শেয়ার, 1,50,000। আর ব্যাংক হিসাব যেটা ফেরত দেওয়া হলো, কত কত শেয়ারে? 30,000 শেয়ার, 30,000 ইন্টু কত অধিকার সহ 20 টাকা, 6 লাখ টাকা। 6 লাখ টাকা। আচ্ছা, 6 লাখ টাকা। তাহলে 6 লাখ, আর এখানে কত? 4 লাখ, 7,50,000, আর কত হয় শেয়ার মূলধনে? কত? 1,50,000 তুমি মূলধন হিসাবে স্থানান্তর করে দিলে। আর তাহলে কি দাঁড়ালো? শেয়ার আবেদন হিসাব ডেবিট 9 লাখ, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট 1,50,000, শেয়ার অধিকার হিসাব ক্রেডিট 1,50,000, ব্যাংক হিসাব ক্রেডিট 6 লাখ। তাহলে আমার এই জাবেদাটা আমরা করে ফেলতে পারলাম। প্রথম কি? ব্যাংক হিসাব ডেবিট, এটা আমরা আগেও করেছি এরকম। শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 9 লাখ টাকা, পরে সেটা আমার যেটা ফেরত দিলাম অধিহার, এবং মূলধন হিসাবে স্থানান্তর আমরা করে নিলাম। শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, এটা কিন্তু জাবেদাটা আমাদের হয়ে গেল, আমরা জাবেদাটা করে ফেললাম। এখন এখান থেকে আমরা ব্যাংক হিসাব করব। এই যে ব্যাংক হিসাব আমরা করেছি, ব্যাংক হিসাবের এটা কি খতিয়ান দেখো। এখানে দেখো, তাহলে ব্যাংক হিসাব, শেয়ার আবেদন হিসাব ডেবিট দিকে 9 লাখ টাকা, শেয়ার আবেদন হিসাব ডেবিট দিকে 9 লাখ টাকা। আচ্ছা, তারপর দেখো ব্যাংক হিসাবের আর কি আছে এখানে? ওই যে ব্যাংক হিসাব, তার মানে শেয়ার আবেদন হিসাব, এটা কোথায় হবে? ক্রেডিট দিকে 6 লাখ টাকা। 6 লাখ টাকা, 6 লাখ টাকা। তাহলে ব্যালেন্স করলে কত হয়? এখানে 9 লাখে 9 লাখ ব্যালেন্স করলে কত হয়? ব্যালেন্স সিডি 3 লাখ। তাহলে ব্যালেন্স বিডিতে কত আসবে? 3 লাখ। ব্যালেন্স সিডি 3 লাখ, আর ব্যালেন্স বিডিতেও 3 লাখ টাকা হয়ে গেল। ব্যাংক হিসাবটা আমরা বের করে ফেললাম। আচ্ছা, এবার আমরা আর্থিক অবস্থার দেখো বিবরণী আমি করব। সেভাবে কিভাবে? চলতি সম্পদ ব্যাংক হিসাবের উদ্বৃত্ত, ব্যাংক হিসাবের উদ্বৃত্ত কত আছে? 3 লাখ। এই যে ব্যাংক হিসাবের উদ্বৃত্ত 3 লাখ টাকার দাম আছে, আমরা 3 লাখ টাকা দিয়ে দিলাম ব্যাংক জমা উদ্বৃত্ত 3 লাখ। আচ্ছা, তারপর মোট সম্পদ 3 লাখ, শেয়ার মালিকদের সত্ত্বদায় অনুমোদিত মূলধন প্রতিটি 10 টাকা মূল্যের 20,000 শেয়ার 2 লাখ টাকা, প্রতিটি 10 টাকা মূল্যের 20,000 শেয়ার
2 লাখ টাকা অনুমোদিত মূলধন। ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত মূলধন প্রতিটি 10 টাকা মূল্যের 20,000 শেয়ার, প্রতিটি 10 টাকা মূল্যের 20,000, প্রতিটি 10 টাকা মূল্যের 20,000 শেয়ার না, এটা হবে 1,50,000 শেয়ার। প্রতিটি 10 টাকা মূল্যের 1 লাখ, 1 লাখ, প্রতি 10 টাকা মূল্যের 1,50,000 আর শেয়ার 1,50,000 শেয়ার হবে এটা। 1,50,000 শেয়ার, এখানে 20,000 শেয়ার না, সরি 15,000 শেয়ার হবে এটি। 1,50,000, এখানে প্রতিটি 10 টাকা মূল্যের 15,000 শেয়ার, এখানে 20,000 শেয়ার হবে না, 15,000 শেয়ার, তাহলে 10 × 15 1,50,000। আর সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে শেয়ার অধিকার কত ছিল? 1,50,000 হলো কত? 3 লাখ। 3 লাখ শেয়ার মালিকদের সত্ত্ব হচ্ছে 3 লাখ। এখানে কিন্তু প্রতিটি 10 টাকা মূল্যের 15,000 শেয়ার, এখানে 20,000 শেয়ার নাই, জায়গাটা হবে 15,000 শেয়ার। 15,000 শেয়ার কত হয়? 1,50,000। আচ্ছা, সঞ্চিত উদ্বৃত্ত শেয়ার অধিকার কত আছে? 1,50,000। এই যে 1,50,000, এই অধিকারটা আমরা নিয়ে আসলাম 1,50,000। তাহলে শেয়ার মালিকদের সত্ত্ব দায় কত? 3 লাখ। এখানে কিন্তু এই জায়গাটা কিন্তু একটু আমি লিখতে ভুল হয়ে গেছে। ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত মূলধন প্রতিটি 10 টাকা মূল্যের 15,000 শেয়ার, মানে 1,50,000 টাকা, এবং সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে শেয়ার অধিকার 1,50,000, কত হলো? 3 লাখ টাকা। এখানে যে সম্পদ, শেয়ার মালিকদের সম্পদ 3 লাখ, শেয়ার মালিকদের সত্ত্ব 3 লাখ। তাহলে শেয়ার মালিকদের সত্ত্ব, মোট সম্পদ এবং শেয়ার মালিকদের সত্ত্ব, এটা আমাদের কি হলো? মিলে গেল। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই অঙ্কটা মোটামুটিভাবে আমরা করে ফেললাম। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা অঙ্কটা করলাম, তোমরা কিন্তু এর আগেও শেয়ার ইস্যু আমি করিয়েছি, তোমরা দেখেছো। হ্যাঁ, ঠিক একই রকমভাবে এরকমভাবে কিন্তু পরীক্ষায় তোমাদের আসবে। আশা করি তোমরা সেই জিনিসগুলো পারবে, এবং জাবেদা যে জিনিসগুলো আছে জাবেদাগুলো তোমরা করে নেবে। জাবেদাগুলো ভালো করে জানলে এই অঙ্ক পারবে। আচ্ছা, এর আগে যে অঙ্কটা আমি করিয়েছিলাম, এখানে কিন্তু ব্যাংক হিসাবের যে উদ্বৃত্ত, সেই ব্যাংক হিসাবের উদ্বৃত্ত কিন্তু দিয়ে দিয়েছিল। ব্যাংক হিসাবের যে উদ্বৃত্ত যেটা আছে সেটা দিয়ে দিয়েছিল, ব্যাংক হিসাবের উদ্বৃত্ত এত টাকা ধরে। কিন্তু এই অঙ্কের মধ্যে কিন্তু ব্যাংক হিসাবের উদ্বৃত্ত দেয়নি। ব্যাংক হিসাবের উদ্বৃত্ত কিন্তু আমাদের বের করতে হয়েছে। যে ব্যাংক হিসাবের উদ্বৃত্ত বের করতে হয়েছে আমাদের। অবশ্যই না দেওয়া থাকলে ব্যাংক হিসাবের উদ্বৃত্ত আমরা বের করে নেব, আর যদি দেওয়া থাকে তাহলে তো যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা করব। আচ্ছা, তাহলে ব্যাংক হিসাবের উদ্বৃত্তটা বের করে তারপর আমরা এখানে যে অঙ্কগুলো যা করার সেটা আমরা করব, যেভাবে দেওয়ার সেটা দিয়ে দেব। আচ্ছা, এখন যে বিষয়টা আমি বলবো, যে তোমাদের কিন্তু অনেক অঙ্ক তোমাদের করে দিয়েছি, সৃজনশীল প্রশ্ন করে দিয়েছি, তোমরা দেখেছো কিভাবে করতে হয়, সেগুলোই করো, সেগুলোই দেখো, তাহলে তোমাদের আর সমস্যা হবে না। কারণ তোমাদের কিন্তু পরীক্ষা হবে, পরীক্ষা যেভাবে করিয়েছি সেগুলোই তোমাদের এই ধরনের, এখান থেকে তোমাদের কোশ্চেন হবে, এবং যদি তুমি এগুলো করে থাকো তোমরা আর সমস্যায় পড়বে না। আচ্ছা, তুমি দেখতে পেয়েছো কোশ্চেনগুলো কীরকম কোশ্চেন হয়, এবং তোমাদের সামনে যে পরীক্ষা আছে একটা অবজেক্টিভের উপর, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের উপর, সেই অবজেক্টিভগুলো তোমাদেরকে একটু টেকনিক্যাল বিষয় থাকবে, সেগুলো একটু ভালোভাবে দেখতে হবে, এবং গুগল ফর্মে হবে, এবং প্রত্যেকটা কোশ্চেনে তোমার অ্যান্সার করতে হবে। যেহেতু গুগল ফর্মে হবে, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার, মানে অবজেক্টিভে অ্যান্সার করতে হবে। তোমরা দেখতে পাবে যে কীভাবে কী হয়। যাই হোক, এখন তোমাদেরকে অন্ততপক্ষে এই মানে পড়াটা নিয়ে, এই পড়াটা যে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট কিন্তু তোমাদের অনেকে ভুলে গেছো। হ্যাঁ, ফার্স্ট পার্ট ভুলে গেছো, কিন্তু ভুললে চলবে না। তোমাদেরকে সেই ফার্স্ট পার্টের অঙ্কগুলো আবার থিওরিটিক্যাল বিষয়গুলো, অবজেক্টিভ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ভালো করে, অবজেক্টিভের বিষয়গুলো সেগুলো ভালো করে দেখতে হবে। অবজেক্টিভের বিষয়গুলো ভালো করে দেখতে হবে। তুমি যদি অবজেক্টিভের বিষয়গুলো ভালো করে না দেখো, ভালো করে বিষয়গুলো না দেখো, তাহলে কিন্তু তোমরা পারবে না, ভালো করতে পারবে না। তাই অবজেক্টিভগুলো ভালো করে দেখতে হবে। ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট যেটা আছে, ফার্স্ট পার্ট আমরা ভুলে গেলেও সেটা রিভিশন দাও, সেকেন্ড পার্ট তো মোটামুটি রানিং অবস্থায় আছে, সেটা পারবে। এবং যে সূক্ষ্ম যে বিষয়গুলো আছে, টেকনিক্যাল যে বিষয়গুলো আছে, সেগুলোই তোমাদের পরীক্ষায় আসবে। টেকনিক্যাল যে বিষয়গুলো আছে, হ্যাঁ, খুব যে কঠিন বিষয় তা না, মূল যে বিষয়গুলো আছে, বেসিক যে জিনিসগুলো আছে, সেগুলো তোমরা পড়ার চেষ্টা, সেগুলো তুমি জানার চেষ্টা করো। বেসিক যে বিষয়টা আছে, বেসিক জিনিস নেই তোমাদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই বেসিকটা তোমাদের ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, এই যে আমি শেয়ার ইস্যু করলাম, এখানে শেয়ার ইস্যুর মধ্যে কিন্তু বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো তুমি
ভালো মতো জানার চেষ্টা করো, পড়ার চেষ্টা করো, তাহলে তোমরা পারবে। হ্যাঁ, তোমাদের দেখো তোমাদের কিন্তু দেখতে দেখতে কিন্তু এই যে তোমাদের সেকেন্ড ফার্স্ট ইয়ারে অর্ধেক এর পর অর্ধেক থেকে কিছু বেশি হওয়ার পর তোমাদের ক্লাস বন্ধ হয়ে গেল। তারপর এখন অনলাইনে ক্লাস নেওয়া হলো, অনলাইনে প্রায় এতদিন ধরে ক্লাস নেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে আই কন্ট্যাক্ট না হলে হয়তো অনেকটা গ্যাপ থেকে যায়। তারপর আমরা বলেছি, তোমরা দেখেছো, তোমরা পড়েছো, এবং এগুলোই কিন্তু পড়তে থাকবে, এগুলোই দেখতে থাকবে, তাহলে তাহলে কিন্তু তোমরা ভালো করতে পারবে। আর যদি সময় সুযোগ হয় তাহলে হয়তো আমরা হয়তো সরাসরি কখন হয়তো আমাদের যদি সব কিছু ঠিক হয়ে যায় তাহলে হয়তো আমরা কিছু হয়তো ক্লাস দেখা হলে হতেও পারে, সেটা বলা যাচ্ছে না কবে কি হয়। তাই অন্ততপক্ষে তোমাদেরকে বলবো, যা পড়িয়েছি যা দেখিয়েছি সেগুলোই পড়তে থাকো। আর ফার্স্ট পার্টে যেগুলো ছিল সেগুলো একটু রিভিশন দাও, কারণ সেগুলোর উপরও কিন্তু অবজেক্টিভের উপর তোমাদের পরীক্ষা হবে। যেহেতু অবজেক্টিভের উপর পরীক্ষা হবে সেহেতু সেগুলো রিভিশন দাও, পড়তে থাকো, যাতে পরীক্ষাটা অন্ততপক্ষে ভালো হয়। আর যে সমস্ত অঙ্কগুলো করিয়েছি এই পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত, একদম এপ্রিল মাস থেকে মে মাস থেকে যা করিয়েছি সেগুলো তোমরা দেখতে থাকো, যা যা আছে তোমরা দেখো, তাহলে তোমাদের পরে আর কোনো সমস্যা হবে না। যাই হোক, আজ এখানেই রাখছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।